স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরুণী। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সাধারণত ৫ বছর পর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার। সবশেষ ২০১৫ সালের জুলাইয়ে ৮ম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের। ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৫% হারে ইনক্রিমেন্ট পান। তবে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, সব সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, দেবে সুপারিশও। সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। ২ থেকে ৩ বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে সেটিও ঠিক করা হবে বলেও জানান এই জ্যেষ্ঠ সচিব। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়। সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয়, তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না। ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না। পেনশনারদের মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবার প্রায় ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও তথ্য গোপন করায় তাদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। সন্ধ্যায় দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম মামলাগুলো করেন। এর আগে দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেন, আলোচিত আইজিপি বেনজির আহমেদের ২,৬২,লাখ টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের বাইরে ৯,৪৪,লাখ টাকার সম্পদ পেয়েছে দুদক। তিনি আরও জানান, আইজিপির স্ত্রী জিশান মির্জা ৩১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৬,২,০০,০০০ বেশি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের ৮,৭৫,০০,০০০ ও মেঝো মেয়ে তাসিন রায়সা বিনতে বেনজিরের ৫,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। জনাব বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে এটা এসেছে যে তিনি নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন। মামলা রুজুর পরে তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ১৬টি ব্যাংক ও 7টি ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর ৫০,৫০০ কোটি দায় দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাইকোর্টের একটি বেঞ্চে প্রতিবেদন দাখিলের সময় এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০,৫০০ কোটি দায় দেনা আছে তাদের। ৫ সেপ্টেম্বর এক রিটে প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। সম্পর্ক উন্নয়নে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিমুরের সহায়তা চেয়েছে ঢাকা। সম্পর্ক এগিয়ে নিতে একযোগে কাজ করার আশা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। সেনানিবাসে রবিবার সকালে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে দেয়া হয় গার্ড অফ অনার।
দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। এ সময় ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন রামোস হোর্তা। জানান, বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তার দেশ। পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। পূর্ব তিমুরের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার। বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে দেশটি। দুই দেশের মধ্যকার এসব চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও উন্নত হবে। এর মাধ্যমে নতুন নতুন বিনিয়োগকারীরা যেমন দেশে আসবে, তেমনি বিভিন্ন পণ্য রপ্তানিও করতে পারবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য প্রার্থীর তালিকায় থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের কাছে কূটনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা। মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে। এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয় দিবস ঘিরে রাজধানী সহ সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা সরকারের যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবলিগ যে জামাত এই ব্যাপারে আলোচনা হয়েছে, নর্মাল আইন শৃঙ্খলা ব্যবস্থা ব্যাপারে আমাদের আলোচনা করা হয়েছে এবং অন্যান্য কিছু যে ট্রাফিক সমস্যা এইগুলি ব্যাপারেও আমাদের আজকে আলোচনা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের বেঞ্চ এই রুল জারি করে। এর আগে ৩রা সেপ্টেম্বর মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। দুদক চেয়ারম্যান সহ মোট 14 জনকে বিবাদী করা হয়। 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। নিউজ অ্যানেক্স করেছিলাম আমাদের রিটে। কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় আজ শেষ হলেও ৭১,০০০-এর বেশি হজ যাত্রীর কোটা পূরণ হয়নি। ১,২৭,১৯৮ জনের কোটার বিপরীতে এখনও পর্যন্ত নিবন্ধন করেছেন ৬০,৫০০ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সামর্থ্য থাকলেও অনেকেই আগ্রহ হারিয়েছেন। পাশাপাশি হজ প্যাকেজে অতিরিক্ত বিমান ভাড়ার কারণেও অনেকে নিবন্ধন করছেন না বলে জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এই জন্য নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪,৬০০ আর বেসরকারিভাবে ৫৫,০০০-এর বেশি হজ যাত্রী নিবন্ধন করেছেন। এ পর্যায়ে খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী শেখ আশিক। ধন্যবাদ সুরভি। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যত খবর আছে আমি সব দর্শকদের জানিয়ে দিচ্ছি।
দর্শক সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়, দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে সঙ্গে আছি শেখ আশিক। এনসিএল টি20তে জয়ের ধারায় রয়েছে রংপুর ও ঢাকা মেট্রো। দুই দলই তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। ঢাকা বিভাগকে 19 রানে হারিয়েছে ঢাকা মেট্রো, খুলনাকে 6 উইকেটে হারিয়েছে সিলেট। এছাড়া জয় পেয়েছে বরিশাল ও রংপুর বিভাগ। সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 190 রান তোলে ঢাকা মেট্রো। ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক নাইম শেখ, 54 বলে করেন 69 রান। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 171 রানে থামে ঢাকা বিভাগ। ঢাকার হয়ে 38 রানে 4 উইকেট শিকার করেন আনিসুল ইসলাম। অপর ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে সিলেটকে 7 উইকেটে 145 রানের টার্গেট দেয় খুলনা। নুরুল হাসান সোহানের 48 রান ছাড়া খুলনার হয়ে বলার মতো স্কোর করতে পারেননি কেউই। জবাবে ওপেনিংয়ে দারুণ করেন জিসান আলম, 48 বলে তোলেন 71 রান। শেষ 4 উইকেট হারিয়ে 150 রান তুলে জয় পায় সিলেট। বরিশাল বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম আরেকবার ঝড় তোলেন তামিম ইকবাল খান। 54 বলে খেলেন 91 রানের ইনিংস, আউট হয়ে যান মেহেদী হাসানের বলে। শেষে 7 উইকেটে বরিশালকে 183 রানের টার্গেট দেয় চট্টগ্রাম। জবাবে ইফতেখার হোসেন ও সালমান হোসেনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে 5 উইকেটেই জয় তুলে নেয় বরিশাল। রাজশাহী রংপুর ম্যাচে হাই স্কোরিং ম্যাচে 7 উইকেটে জয় পেয়েছে রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 189 রান তোলে রাজশাহী। রাজশাহীর হয়ে সাব্বির হোসেন 52 বলে তোলেন 73 রান। জবাবে 3 উইকেট হারিয়ে 12 বল আগে জয় তুলে নেয় রংপুর। রংপুরের হয়ে 45 বলে 71 রান করেন তানভীর হায়দার ও আকবর আলী খেলেন 29 বলে 68 রানের ইনিংস। নিজেদের মধ্যে দলাদলি আর ক্ষমতার অপব্যবহারে অন্ধকারের পথে সাইক্লিং ফেডারেশন। সম্ভাবনাময় এই খেলাটিকে বাঁচাতে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। দেশের অপ্রচলিত খেলাগুলোর একটি সাইক্লিং। অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা নেই সাইক্লিস্টদের। তারপরও এসএ গেমস বা ট্র্যাক এশিয়া কাপের মতো বড় আসরে আছে পদক অর্জনের সাফল্য। কিন্তু গেল কয়েক বছরের সেই সাইক্লিং ফেডারেশন পড়েছে ঝিমিয়ে। নেই প্রশিক্ষণ, নেই প্রতিযোগিতা। সংশ্লিষ্টদের মতে কার্যত স্থবির হয়ে পড়েছে ফেডারেশন। দেখা গেছে এই টাকা পয়সার ছোটোখাটো ভাগবাটোরা নিয়ে কিন্তু এরা অধিকাংশ সময় ব্যস্ত থাকে। আপনি যদি কাজই না করেন ওই চেয়ারের ক্ষমতাটা থাকবে কি? সংগঠকের ওইটা বোঝা উচিত যে সে যদি অনেক কাজ করে, খেলাটাকে অনেক বেশি পপুলার করতে পারে, সে কিন্তু বাই ডিফল্ট একটা রেসপেক্ট পাবে। এই কমিটিটাতে 5 জন সাইক্লিস্ট এবং বাকি সবাই হচ্ছে নন সাইক্লিস্ট এবং পলিটিক্যাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা এসছেন। যে অর্জনটা আমাদের গত 18-19-20-তে ছিল, সেই জায়গাটা থেকে আমরা অনেকটা পিছনে। সাবেকদের দাবি বিগত কমিটির মেয়াদকালে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার আর আর্থিক অনিয়ম উঠেছিল চরমে। ফলে সাইক্লিংয়ের উন্নয়নে মূল কাজটাই পিছিয়েছে দিনের পর দিন। তাই সংশ্লিষ্টরা বলছেন সাইক্লিংকে এগিয়ে নিতে এখন সময় ডাইনামিক ফেডারেশন গড়ার। এখন যারা সার্চ কমিটিতে আছেন ওনারা প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ এবং খেলাটাকে স্পোর্টস লাভার, খেলাটাকে খুব কাছের থেকে দেখেছেন। নিশ্চয়ই ওনারা ফিল করবেন যে কোথায় কী ধরনের সংগঠককে ওনারা রিকমেন্ডেশন করবেন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন করে সাজতে শুরু করেছে দেশ। ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কার। তাই সাইক্লিং ফেডারেশন পরিচালনায় যোগ্য নেতৃত্ব আনার এখনই সময়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল খেলার দুনিয়ায়। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।